কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বিএনপির জন্য সতর্ক বার্তা। বিএনপি কি সতর্ক হবে? পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনাটিকে বিএনপির জন্য একটি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। দলটির নেতাকর্মীদের পাশাপাশি সুধী সমাজের অনেকেই মনে করছেন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত লাগাম টেনে না ধরা যায় যদি বিএনপির, তাহলে বিএনপি ভাবমূর্তি ধরে রাখা কঠিন হবে। নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, এই ধারণা দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটেছে, ব্যবসায়ী সোহাগ হত্যা, এই ঘটনায় সব দায় সব দোষ বিএনপির উপরে চাপছে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপির সাথে এই মুহূর্তে যারা রাজনৈতিক মাঠ, ছোট্ট ওয়ান ম্যান পার্টির দলও যারা মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন এই মুহূর্তে, যারা প্রভাবশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তারা প্রত্যেকেই এই ঘটনাকে বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশ করছে, বিএনপিকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানোর যুক্তিসঙ্গত কারণও আছে, এটি অস্বীকার করবার উপায় নেই। প্রধান বাংলাদেশের দুটি রাজনৈতিক দলের একটি বিএনপি, সেই বিএনপি গত 12 মাসে প্রায় 1 বছর হতে চলল আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই 1 বছরে বাংলাদেশে যত তাণ্ডব হচ্ছে, যত সহিংস ঘটনা ঘটছে, যত মবের ঘটনা ঘটছে, এর লায়ন শেয়ার বা প্রধান অংশটা কিন্তু বিএনপির। অন্যরাও করছে। এই সাম্প্রতিক সময়ে এই যে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার মধ্যেই আমরা দেখলাম গত শুক্রবারে চাঁদপুরে এক মসজিদের ইমামকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করতে। আমরা দেখলাম খুলনায় এক যুবদল নেতাকে গুলি করে এবং পায়ে রক কেটে হত্যা করতে। সেই বিষয়গুলো কিন্তু খুব একটা আলোচনায় আসছে না। তারা সেই ঘটনাগুলো কারা করেছে? রক কাটা মানেই আপনারা কি বোঝেন? বুঝে নিন। কাজী সেই ঘটনাগুলো আলোচনায় আসছে না, বিএনপির উপরেই মূল দায়িত্ব এসে বর্তাচ্ছে। ওগুলো উচ্চারিত হচ্ছে না, ওগুলো অপেক্ষাকৃত ছোট দলের ছোট কর্ম, এজন্য উচ্চারিত হচ্ছে না। কিন্তু বড় দলের বড় কর্মটা খুব বেশি করে উচ্চারিত হচ্ছে। আরেকটি বিষয়, সামগ্রিক অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে এই মুহূর্তে সরকার চালাচ্ছে। আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে মনে হচ্ছে বিএনপি, মানে এই অভিযোগে অভিযুক্ত করার ধরন দেখে কিন্তু সরকার তো অন্য জায়গা থেকে চলছে, কিন্তু সরকারের বিরুদ্ধে এই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে মারাত্মক অবনতি, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, সেটিরই একটা বহিঃপ্রকাশ পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড। আইন শৃঙ্খলা বাহিনী যদি অ্যাক্টিভ থাকতো, আইন শৃঙ্খলা যদি স্বাভাবিক থাকতো, তাহলে এই ঘটনাটি ঘটতো না। এই দায় বা এই দোষ কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সরকারকে কেউ দিচ্ছে না, সব দায় সব দোষ বিএনপির উপরে। এক কথায় যদি বলি, এই পুরান ঢাকার ব্যবসায়ী হত্যাকাণ্ডটিকে কেন্দ্র করে বিএনপি বেশ বড় ধরনের চাপের মুখে পড়েছে এবং গত 2 দিন যাবৎ শুক্রবার শনিবার বিএনপির সারা বাংলাদেশে 50-এর অধিক অফিসে হামলা করে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের গাড়িতে গতকালকে হামলাও হয়েছে। সেটি বিএনপিরই এক সম্মেলনে গিয়ে বিএনপিরই এক গ্রুপ করেছে যদিও বা, কিন্তু বিএনপির জন্য রাজনীতি এই মুহূর্তে আসলে সুখকর নয়। আমি শুরুতেই যেটি বললাম যে নির্বাচন হলেই যে বিএনপি ক্ষমতায়, সেই জায়গাটা বিএনপির কাছ থেকে যেন দূর থেকে দূরে সরে যাচ্ছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সংস্কার নিয়ে বা ঐক্যমত্য কমিশনের ম্যারাথন বৈঠক চলছে। এই ম্যারাথন বৈঠকে একটি বিষয় খুব আলোচনায় আলোচিত, সেটি হচ্ছে পিআর পদ্ধতির ইলেকশন। একমাত্র বিএনপি চায় না যে পিআর পদ্ধতির ইলেকশন হোক। তো সেই জায়গায় অন্যান্য যে ছোট রাজনৈতিক দলগুলো, এমনকি জামাত,
আমি ছোট রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যদি জামাত থেকে ধরি, জামাত থেকে অন্যান্য ইসলামী আন্দোলন ইত্যাদি যে সব বিভিন্ন দল আছে সেগুলো যদি ধরি, সবাই চায় পিআর পদ্ধতি। এবং এই পিআর পদ্ধতি নিয়ে বিএনপির উপর কিন্তু একটা চাপ বজায় রেখেছে তারা, এবং চাপ বজায় রাখতে রাখতেই এই পুরান ঢাকায় এত বড় একটি ঘটনা ঘটে গেল। এই ঘটনা ঘটে যাওয়াতে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন বিএনপির প্রতি আরো চাপ জারি রাখার একটা সুযোগ পেয়ে গেল। এই সুযোগ পাওয়া থেকে আমি বললাম যে বিএনপি অফিস পোড়ানো হয়েছে, বাংলাদেশের প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মিছিল মিটিং হয়েছে, বিক্ষোভ হয়েছে। সেসব বিক্ষোভ থেকে সরকারের বিরুদ্ধে নয়, বিএনপির বিরুদ্ধে বিষোদগার গাওয়া হচ্ছে, তারেক রহমানের বিরুদ্ধে বিষোদগার গাওয়া হচ্ছে। অনেকে এই ঘটনাটিকে এভাবে দেখছেন যে ইতিমধ্যে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার, আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না, সরকারি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। সেই ধারাবাহিকতায় আর এক প্রধান রাজনৈতিক দল বিএনপিকেও নিশ্চিহ্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে। যেটি হোক, সরকার ব্যর্থ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বলছি, কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি হাজারো চেষ্টা করেও এখনো পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আজকে দেশে যে অরাজক পরিস্থিতি, এর প্রধান কারিগর বিএনপি, এবং বিএনপি অরাজক পরিস্থিতির বিরুদ্ধে বিএনপির হাই কমান্ড ব্যবস্থাও নিচ্ছে। বিএনপি এ যাবৎ 4000 ঘটনার ব্যবস্থা নিয়েছে, 4000-এর উপরে ব্যবস্থা নিয়েছে, কিন্তু তারপরেও কোনোভাবে কন্ট্রোলে আসছে না। আজকে বিএনপির অফিস পোড়ানো হচ্ছে, বিএনপির নেতার উপরে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের উপরে, ভাইয়ের গাড়িতে হামলা করা হয়েছে, কিংবা বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো আসলে বিএনপির জন্য সতর্ক বার্তা। বিএনপির এই বিষয়টা অন্ততপক্ষে উপলব্ধি করতে হবে যে বিএনপির জন্য যে বিষয়টা, যেটি খুব বেশি আলোচিত ছিল, আমি বারবার বলি যে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়া মানেই, আওয়ামী লীগ ক্ষমতা থেকে পতন হওয়া মানেই বিএনপি ক্ষমতায়, সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আগামীতে সামনে যে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন হয়ে বিএনপি যে ক্ষমতায় আসবে, এটি এখনো যদি বিএনপি মনে করে যে আমরাই ক্ষমতায় আসব, এটি বিএনপির জন্য সবচেয়ে বড় একটি রাজনৈতিক ভুল হবে। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে গত 18 বছরে বিএনপি যে ভুল না করেছে, আজকে সেই ভুলের মধ্যে বিএনপি বসবাস করছে। বিএনপি মনে করছে বিএনপির নেতাকর্মী, একদম তৃণমূলের গ্রামের একটা ছোট্ট কর্মী, একটা বিএনপির সদস্যও মনে করছে যে বিএনপি তো ক্ষমতায়, কে কারে ঠেকায়, আর কি হবে। এটি একদম ভুল ভাবনা। তবে একটি জিনিস লক্ষণীয় যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কিন্তু, কেন্দ্রীয় নেতৃত্বের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে ইতিমধ্যে, যে নির্বাচন হলেই ক্ষমতায়, কিংবা এই যে তত্ত্বাবধায়ক সরকারের, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যাপ্টারটা ক্লোজ হওয়ার সাথে সাথে কি বিএনপি ক্ষমতায়, সেই ধ্যান ধারণা, চিন্তা চেতনা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেও কিন্তু একটা চিন্তার ভাঁজ পড়ে গেছে যে বিএনপি কি আসলেই ক্ষমতায় আসবে, বিএনপিকে কি আসলেই ক্ষমতায় আসতে দেবে, নাকি ভিন্ন কিছু ঘটবে। বিএনপি যদি এখনই সতর্ক না হয়, সেভাবে যদি রাজনৈতিক স্ট্র্যাটেজি না ফলো করে, বিএনপি যদি এই ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে নিজেকে সঁপে দেয়, তাহলে বিএনপির জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে। বিএনপি ক্ষমতায় তো আসতে পারবেই না, ভিন্ন ঘটনা ঘটে যাবে। সেই জায়গা থেকে আমি বলবো যে বিএনপির এই ধারণা থেকে বের হতে হবে। ক্ষমতা এত সহজ নয়, ক্ষমতা বহু কাঠ খড় পুড়িয়ে, বিএনপির যদি ক্ষমতায় যেতেও হয়, বহু কাঠ খড় পুড়িয়ে বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। সেজন্য এখন থেকে বিএনপির সেই ভাবনাটি ভাবতে হবে, পলিটিক্যাল স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে যে আসলে কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে। অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, অন্য যে রাজনৈতিক ব্যবস্থাগুলো আছে,
এটি অন্ততপক্ষে বিএনপির এতদিনে বুঝে যাওয়া উচিত যে বিএনপিকে তারা চাইছে না, বিএনপিকে তারা ক্ষমতায় কোনোভাবেই দেখতে চায় না। বিভিন্নভাবে তারা প্রকাশ করছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। আওয়ামী লীগকে যেভাবে দেশ থেকে এক প্রকার নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিএনপি নির্বাসনে আছে, এবং নির্বাসন থেকে বিএনপি নির্বাসনে আছে এই অর্থে আমি বারবার বলি যে বিএনপি প্রধান যেহেতু নির্বাসনে, তার ফেরাটা অনিশ্চিত, এবং আগামী দিনে সামনের দিনেও বিএনপি প্রধান যে খুব সহসা ফিরতে পারবে এটি যদি কেউ ভাবেন তাহলে সেই ভাবনাটা হবে দুর্বোধ্য ভাবনা। সেই জায়গা থেকে বিএনপির এখনই পরিকল্পনা করতে হবে যে আসলে আগামী রাজনীতি কিভাবে হবে। এই প্রতিপক্ষ, এই যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো, জামাত এবং তার সঙ্গে যে রাজনৈতিক দলগুলো যারা এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে নেমে গেছে, বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছে বা প্রতিবাদ করছে, তারা অন্ততপক্ষে বিএনপিকে যে চায় না। এই সোহাগ হত্যাকাণ্ডের ঘটনা পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটলো, এটি বিএনপির জন্য একটা বড় ধরনের সতর্ক বার্তা হিসেবে বিএনপি যদি গ্রহণ করে তাহলে বিএনপি লাভবান হবে। আর যদি এটিকে কোনো আমলে না নেয়, নিয়ে যদি অ্যাজ ইউজুয়াল আগের মতোই চলে, তাহলে বিএনপির জন্য আসছে 10 নম্বর মহাবিপদ সংকেত। সেই সময়কালে বিএনপি আওয়ামী লীগের মতো বিলীন হয়ে যাবে, রাজত্ব করবে জামাত এবং অন্যান্য রাজনীতি। আসসালামু আলাইকুম। বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটাই হওয়ার কথা ছিল। আমরা বারবার বলে আসছিলাম, প্রতিটা ক্ষেত্রেই বলে আসছিলাম যে বিএনপি সরকারের ট্র্যাপে পা দিচ্ছে এবং এর জন্য বিএনপিকে ভয়ঙ্কর খেসারত দিতে হবে। বড় আশ্চর্য বিষয় যে যে দলটির ক্ষমতায় যাওয়ার প্রবল একটি সম্ভাবনা ছিল, সম্ভাবনা কেন, নির্বাচন হলে তো নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় যেত, সেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে। এখন এনসিপি এবং জামাতে ইসলামী যে খেলা শুরু করেছে তার কাছে মোটামুটি এই মুহূর্তে বলা যেতে পারে আপাতত বিএনপি পুরোপুরি ধরাশায়ী। বিএনপির জনপ্রিয়তায় যে প্রচণ্ড ধস নেমেছে বা নামছে, বিএনপি এবং দলের শীর্ষ নেতা তারেক রহমানকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা যা লেখা হচ্ছে, আক্রমণাত্মক বিক্ষোভ মিছিল হচ্ছে, জনরোষ গড়ে উঠেছে। আপনারা জানেন যে মিডফোর্ড হসপিটালের সামনে যেভাবে স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতারা, কর্মীরা যে হত্যাকাণ্ড ঘটালো, এবং এর আগেও তো নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে রয়েছে। শুধু অভিযোগ কেন, এর অবশ্যই সত্যতা রয়েছে। কিন্তু সব কিছু মিলিয়ে বিএনপি ভুল পথে হেঁটেছে, হাঁটছে এখনো। 13ই জুন লন্ডন বৈঠকের পর আমরা প্রচণ্ডভাবে খুবই বোল্ডলি বলছিলাম যে বিএনপি কফিনের শেষ পেরেকটি সম্ভবত মেরে দিল। যে আন্দোলন গড়ে উঠেছিল বিএনপির নির্বাচন আদায়ের জন্য ডিসেম্বরের মধ্যে, ফেব্রুয়ারিতে আশ্বস্ত হয়ে, তাও তো সরকার বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে, বলেছে হতে পারে, তাতেই বিএনপি ডুগডুগি বাজানো শুরু করে দিল এবং সরকারের সব কাজে ব্লাঙ্ক চেক দিয়ে দিল। 13 জনের পর থেকে সরকারের প্রতিটি কাজের প্রশংসা করতে লাগলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তারা যে অগাধ বিশ্বাসের জায়গা থেকে, আমি জানি না যে সত্যি সত্যি বিশ্বাস ছিল কিনা এটি, তারপরে যেই কর্মকাণ্ড তারা আমাদের সামনে শো করছিল, সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ল যে কিসের কারণে বিএনপি আবারও এ ধরনের ট্র্যাপে পা দিল। সেই বিএনপি এখন কি বলছে, এটাও আমি বলে রেখেছিলাম যে যখন বিএনপি বুঝতে পারবে ট্র্যাপে পা দিয়েছে, তখন বিএনপির ভাষাগুলো কি হবে, রাজনৈতিক বক্তব্যগুলো কি হবে। কি বলছেন দলের চেয়ারপারসন, সিনিয়র চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলছেন, সরকারকে আমরা বারবার বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। সরকারের কাছে আমাদের প্রশ্ন, কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? অর্থাৎ যারা খুনি, চাঁদাবাজ, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। গ্রেপ্তার যে করা হবে না সে কথাও তো আমরা, আমাদের মতো সাধারণ মানুষরা বিএনপিকে নোটিশ করেছে।
চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে সরকার অপরাধীদের গ্রেপ্তার করবে না, অন্তত বিএনপির যেই অপরাধী নেতা কর্মীরা চাঁদাবাজ দখলবাজ তাদের গ্রেপ্তার করবে না। সরকার চায় এবং সরকারকে যারা পেছন থেকে পরিচালনা করছে জামাতে ইসলামী এবং এনসিপি, তারা সবাই মিলে চায় বিএনপির জনপ্রিয়তায় ধস নামুক। সেটাই দেখা যাচ্ছে। তারেক রহমান বলছেন যে আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি যাকে আমরা স্ক্রিনে দেখেছি যে হত্যা করেছে তাকে কেন সরকার এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলে আসছি। তারেক রহমান বলছেন তবে আমরা ধরে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয়, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে? প্রশ্রয় তো অবশ্যই আছে। মবকে তো তারা মব বলছে না, প্রেশার গ্রুপ বলছে। এবং যখন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার গলায় জুতার মালা পরানো হলো, জুতা পিটা করা হলো, কে এম নুরুল হুদার শাস্তি হতেই পারে, আদালতে তাকে লাগতেই পারে। কিন্তু যে ঘটনাটি ঘটানো হলো তার পরবর্তীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কি বললেন? সরকারকে বিপদে ফেলার জন্য একটি গ্রুপ এই কাজগুলো করছে। আহা, ঠিক এই ল্যাঙ্গুয়েজটাই আমি দিয়েছিলাম, মানে বলেছিলাম আপনাদের সামনে। আবার বলছি, সরকারের প্রতি কি প্রেম! আমরা তারেক রহমান আজ যা বলছেন সেই কথা বারবার বলে আসছি। সরকার কাউকে গ্রেপ্তার করবে না। স্থায়ী কমিটির সদস্য বিএনপির সালাউদ্দিন আহমেদ কি বলছেন? দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এ ধরনের প্রচারণাকে, অর্থাৎ বিএনপির বিরুদ্ধে এখন মানুষজন যা বলছে বা এনসিপি জামাত ইসলামী যেসব প্রচারণা চালাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে বলছেন যে এগুলো পরিকল্পিত ও নোংরা রাজনৈতিক চর্চা। নোংরা রাজনীতির চর্চা আমরা যদি বুঝে থাকি, আপনারা কেন এর আগে বোঝেননি? এবং এটা সত্য কথা যে তারেক রহমানের নির্দেশে দল থেকে প্রায় 9, 10, 11, 12 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কার আদেশগুলো যে কোনো কাজে দেবে না সেটিও জানা কথা। তার কারণ সেই দৃষ্টান্ত বিএনপি স্থাপন করেছে। বহিষ্কার করা হয়েছে, অন্য দিক থেকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে, বহিষ্কার আদেশ স্থগিত করা হয়েছে। এবং যারা এই অপরাধগুলো করছে, চাঁদাবাজি থেকে শুরু করে খুন খারাপি, সন্ত্রাস, দখলবাজি, তারা খুব ভালো করেই জানে যে আজকে দল থেকে বহিষ্কার করা হবে, কাল আবার দল তাদেরকে ফিরিয়ে নেবে। এবং বিএনপি এই ধারণা দলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি করতে পেরেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে অথবা ক্ষমতার একটি অংশ, অতএব ক্ষমতা থাকলেই তো অপরাধগুলো খুব সহজেই করা যায়। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মোটামুটি একটা হয়তো গোপন তথ্য ফাঁস করে দিয়েছে অথবা তারা নাটক করেছে, যেটাই হোক। নাহিদ ইসলাম কি অভিযোগ করলেন শনিবার? তিনি বলেছেন যে বিএনপির উদ্দেশ্যে তারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে। এতদিন জানতাম, আমি নিজেই বলেছি একাধিকবার যে বিএনপির কাছে এনসিপি এবং জামাতের প্রস্তাব গিয়েছিল আসন ভাগাভাগির। সেটি সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকে বা তারও আগে তারেক রহমান প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু এই মুহূর্তে এসে নাহিদ ইসলামী কথাই বললেন কেন যে বিএনপি এনসিপিকে তারা প্রস্তাব দিয়েছিল আসন দেওয়ার। এটিও বিএনপি সৃষ্টি করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি ইউএনবিকে শুক্রবার একটি সাক্ষাৎকারে বললেন, জামাতের সঙ্গে কোনো নির্বাচনী জোট নয়, নির্বাচনী তফসিল ঘোষণা আগ পর্যন্ত আর সবার সাথে আলোচনার সুযোগ রয়েছে। অর্থাৎ এনসিপিকেও তারা যে আসন দিতে রাজি সেটি তারা খুলাসা করে দিয়েছে মোটামুটি অনেকখানি। এখন তো সুযোগ বুঝে এনসিপি এই ক্রেডিটটা নেবেই যে তাদেরকে আসন দেওয়ার লোভ দেখিয়েছিল, লোভ দেখিয়ে কিনে নিতে চেয়েছিল। এবং মানুষ নিশ্চয়ই সেটি এখন বিশ্বাস করছে। বিএনপির মতো একটি রাজনৈতিক দল এত সহজে এনসিপি জামাতের কাছে এভাবে ধরা খেয়ে যাবে? ধরা পড়ারই কথা। একটা সময় পর্যন্ত বিএনপির কৌশল খুব ঠিক ছিল, প্রথম দিকে কখনো নরম কখনো গরম, কিন্তু যখন আন্দোলনটা তুঙ্গে উঠল,
ডিসেম্বরে নির্বাচন আদায়ের জন্য বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে কেন্দ্র করে ইশরাক হোসেন যে আন্দোলন জমিয়ে তুলেছিলেন, সেই মেয়র পদ কতটুকু বৈধ বা অবৈধভাবে দাবি করা হচ্ছিল সেটা অন্য বিতর্ক। যদিও আমি তার সঙ্গে একমত নই যে এইভাবে মেয়র পদে বসা যায়, তারপরেও শুরু তো করেছিল। সেই জায়গা থেকে বিএনপি তো সেই গরম গরম অবস্থায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি আদায় করে নিতে পারত। কি এক রহস্যজনক কারণে লন্ডন বৈঠকে তিনি আবারও ট্রাপে পা দিয়ে ফেললেন। এর আগে তো অসংখ্যবার ট্রাপে পা ফেলেছেন, এবং যে সকল উপদেষ্টার পদত্যাগ বিএনপি দাবি করেছে তাদের সঙ্গে বিএনপিকে বৈঠক করতে হয়েছে। বিএনপি কোনো মক্ষম জবাব দিতে পারেনি, সুরসুর করে সবকিছু সরকারের সবকিছু গলদঘরণ করেছে। বিএনপি যে বেশি চালাকি করতে গিয়ে বারবার ট্রাপে পা দিচ্ছে, ঠিক এই মন্তব্যটাও আমি এর আগে করেছি, এখনো করছি। এ কথাও বলেছি নির্বাচন যত দেরিতে হবে তত বেশি আওয়ামী লীগেরই লাভ হবে। আওয়ামী লীগ জনসমর্থন বাড়ছে, বিপরীতে বিএনপি জনসমর্থন কমছে। কেউ হয়তো বলতে পারেন যে না, বিএনপি ক্ষমতালোভী, বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য খুব তড়িঘড়ি করছে, চাপ দিচ্ছে এটা মানুষের সামনে যাতে পরিষ্কার না হয়। দরকার নেই তো, 1 বছর হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে। বিএনপি যথেষ্ট সময় দিয়েছিল। তারপরেও ফেব্রুয়ারিতে কেন, কি কারণে, এবং তারপরেও হতে পারে জায়গাটিতে তারা আপোষ করে ফেলল। এমন তো হওয়ার কথা ছিল না, কিন্তু যা হওয়ার কথা নয় তাই রাজনীতিতে ঘটে। এবং বিএনপি যদি কোনো কারণে ক্ষমতায় যেতে না পারে, হয়তো অনেকখানি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে, আর একেবারেই যদি না পারে ক্ষমতায় যেতে, তাতেও অবাক হওয়ার কিছু